বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে বুড়োর দ্বিতীয় বিয়ে। নামটি তার ছিল মধুসূদন দাস। গ্রামটির নাম ছিল কেওড়াগঞ্জ। তার নাম ছিল যেমন সুন্দর, তেমনি তারই অনেক সুখ্যাতি ছিল। মানে বলতে চাইছি যে নামের পাশাপাশি লোকটির স্বভাব চরিত্র এবং ব্যবহারেরও অনেক সুখ্যাতি ছিল। তোমরা জানতে চাও সেটা? তবে শোনো, তবে গিয়ে তো বুঝতে পারবে আমি কিসের সুখ্যাতির কথা বলতে চাইছি। শোনোই তবে। মধুসূদন ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনেক দূর লেখাপড়া করেও তার একটি চাকরির সঙ্গতি হলো না। যদিও বা চাকরি এলো, যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছিল সেহেতু টাকা পয়সা জোগাড় করে উঠতে পারল না। আসলে ঈশ্বর এমনই দেন। সে যাই হোক, মধুসূদন তার পেট চালানোর জন্য এবং সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য কিছু কিছু টিউশনি করা শুরু করে। এইভাবে টিউশনি করতে করতে কয়েক বছর কাটে। কয়েক বছর যাওয়ার পর একদিন মধুসূদনের মা বাবা মিলে মধুসূদনের বিয়ে থা দিয়ে দেয়। মধুসূদনকে বলে, নতুন বউ মানে লক্ষ্মী, তাই লক্ষ্মী বাড়িতে এলে দেখবি চাকরি বাকরি যাই হোক একটা তোর কপালে জুটবে। তখন মধুসূদনও আর কি বলবে, যেহেতু দেখছে তার বয়সও হচ্ছে এবং মোটামুটি সে আয় ইনকাম করছে, তাই সেও আর কিছু না বলে বিয়ে থা করে ফেলে। বিয়ে থা করে নেওয়ার পর 2-1 বছর কাটলো। তাও অনেক চেষ্টা করেও মধুসূদনের কোনো চাকরি বাকরি কপালে জুটলো না। কপাল হচ্ছে ফাটা, তাতে করে কাউকে দোষ দিলে কি আর হবে। মোটামুটি ঠেলে ঠুলে কপাল হচ্ছে ফাটা, তাতে করে কাউকে দোষ দিলে কি আর হবে। মোটামুটি ঠেলে ঠুলে ওদের সংসার চলতে থাকে। কয়েক মাস বাদে ওদের ঘর আলো করে 2 যমজ সন্তান জন্ম হয়। মানে মধুসূদনের ছেলে ও মেয়ে হয়। সবাই বলতে থাকে, যাই হোক এতদিনে ওর একদিকে কপাল খুলল। ছেলে ও মেয়ে একসঙ্গে পেল। ও ছেলে ও মেয়ে একসঙ্গে হওয়া সবার কপালে থাকে না। যেহেতু ওর কপাল ফাটা, ঈশ্বর ওকে তাই একদিকে তো শান্তি দিয়েছেন ছেলে ও মেয়ে যমজ সন্তান লাভে। সে যাই হোক, পাড়ার লোকেরা তোমার সম্পর্কে নানান ধরনের কথা বলবে, সে ভালোতে হোক বা মন্দতে। কোনো কিছুতে ওরা ছেড়ে দেয় না। তাই ওদের কথা কোনো কান না দিয়ে মধুসূদন তার 2 যমজ সন্তানকে নিয়ে সংসার করতে থাকলো। বিয়ে থা করে 2-1 বছর যাওয়ার পরও চাকরি বাকরি জোটেনি এবং সন্তানরা হওয়ার কয়েক বছর পরও চাকরি জুটলো না কপালে। হাজারো চেষ্টা করে লাভ কিছু হলো না। এই একইভাবে টিউশনি করে কোনো রকম ঠেলে ঠুলে ওদের সংসার চলতে থাকে। তবে অবশ্য অনেক কষ্ট করতে হয় আগের তুলনায়। যেহেতু সংসারে লোকজন বেড়েছে, অনেক খরচাপাতিও বেড়েছে, তাই মধুসূদনকে আগের থেকে অনেক কষ্ট করতে হয়। এই একই রকম আর মধুসূদনের ভালোই লাগে না। সেও তো একটা মানুষ, তারও তো ইচ্ছে হয়। ইচ্ছে হলেও কি হবে, কিছু করার নেই। যে ওরা যে মধ্যবিত্ত, তাই ওদের মুখ বুঝে সব সয়ে নিতে হয়। এটাই যে এখনকার দিনে প্রকৃতির নিয়ম। যদি কারোর বাপ ঠাকুরদা কিছু বিষয় সম্পত্তি করে রেখে গেছে বা কিছু জমানো পুঁজি করে গেছে, তবে গিয়ে ওদের কপাল ভালো। আর না হলে বাকিদের যাদের এমনটা নেই, তাদের বলে না কথায় কপাল ফাটা। সে যাই হোক, এইভাবে ওদের দিন কাটতে থাকে। 15 বছর পর ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে। তারা যে যার ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু স্বাবলম্বী হলেও তারা এখনো তাদের বাবা মার কাছে ছোট। ঠিক যেমন আগে ছোট্টটি ছিল, ঠিক তেমনই এটা সবার বাবা মার কাছে তার সন্তানরা সব সময়ের জন্য ছোট হয়ে থাকে, সে বা তারা হাজার বড় হলেও। সে যাই হোক, মধুসূদনের ছেলে মেয়ে এখন অনেক বড় হয়েছে। তারা এই বছর উচ্চ মাধ্যমিকটা দেওয়া সেরে নিল। এবার ওরা স্নাতক স্তরে পড়াশোনাটা করবে। তাই ওদের অনেক স্বপ্ন, মনে অনেক আশা। কিন্তু তাদের বাবার দারিদ্রতা তারাও বুঝতে পারে, যেহেতু তারা অনেক বড় হয়েছে। সে যাই হোক, তারা এটাও বুঝতে পেরেছে মধ্যবিত্তর ব্যাপারখানা।
কিন্তু কি আর করা যাবে। যাই হোক, কষ্ট মষ্ট করে ওদের বাবা মধুসূদন দাস ওদের স্নাতক স্তরে পড়াশোনার বন্দোবস্ত করলো। ওরা পড়তে দেশের বাইরে বিদেশে গেল, যেহেতু ওদের গ্রামে তেমন কোনো কলেজ ছিল না, তাই ওরা তো গেল বিদেশে। আর এদিকে মধুসূদনের ওপর পড়লো অনেক চাপ। যাই হোক, এরই মধ্যে সময় অনেক মধুসূদনের বাবা মা মারা গেছে। বাবা মা মারা যাওয়ার পর মধুসূদন কেমন যেন একটা হয়ে পড়েছে। ক্রমশ বয়স তার বাড়ছে। বয়সের এবং সময়ের নানান চাপে মন তার সবসময় ভারাক্রান্ত। হঠাৎই এই সময় এলো এক খুশির খবর। খুশির খবরটা এইটা হলো যে মধুসূদনের এতদিনের কষ্টের পরিশ্রম সার্থক হলো। মানে হলো গিয়ে তার কপাল খুলল, তার একটি চাকরি বাকরি জুটল, এতদিনের চেষ্টা সার্থকতা পেল। চাকরি পেয়ে মধুসূদনের সে কি আনন্দ। কিন্তু সে তার স্ত্রীর কাছে বলল যে তার বাবা মা বেঁচে থাকলে আরও অনেক খুশি হতো। কিন্তু কি আর করা যাবে, ওনাদের কপালে এই সুখটা দেখার ছিল না। মধুসূদন তার চাকরিতে জয়েন হলো। এইসব কথা শুনে ছেলেমেয়েরা খুবই খুশি হলো এবং জানালো তারাও খুব শিগগিরই বাড়ি ফিরছে ওদের এক্সাম শেষ করে। এইভাবে মাস কয়েক কাটলো। মাস কয়েক যাওয়ার পর মধুসূদনের স্ত্রীর এক ভারী অসুখ করলো। হাজারো চেষ্টা করার পরও তাকে ভালো করানো গেল না। কথাই বলে না, মধ্যবিত্তদের কপালে সুখ বেশি দিন রয় না। তাই হলো, মধুসূদনের স্ত্রী মারা গেল ভারী অসুখে। ওদের ছেলেমেয়েরা এই খবর পেয়ে বাড়ি ফিরল। ওদের সবার মনে তখন খুব কষ্ট। কোনো রকম মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সেরে ওরা ফিরল দেশের বাইরে ওদের কলেজে, কেননা ওদের এক্সাম আছে। এক্সাম শেষ করে ওরা বাড়ি ফিরল না। ওদের মা মারা গেছে, তাই মনের দুঃখে কষ্টে ওরা ওখানেই থেকে গেল, কেননা ওদের ওখানে অনেক বন্ধু বান্ধব আছে। ওরাই ওদের আসতে দিল না। ওদের তো যাই হোক একটা গতি হলো, ওরা ছেলে মানুষ আর সঙ্গে অনেক বন্ধু বান্ধব আছে, তাই ওদের মন ভুলে যাবে। কিন্তু এদিকে মধুসূদন, যে কিনা মা বাবাকে হারিয়েছে, আবার নিজের স্ত্রীকে হারানোর কষ্টটা অনেক দ্বিগুণ, এবং সে একা একা রয়েছে। যতই সে চাকরি বাকরি করুক না, কোথাও যাক না কেন, বয়সের সঙ্গে সঙ্গে অনেক ধাক্কা পেল সে। এইভাবে কয়েক মাস যাওয়ার পর মধুসূদনের খুব কষ্ট হতে লাগলো, কেননা একাকী মানুষ, দুবেলা দুমুঠো ভাত যে খাবে তা করে দেওয়ার মতো কোনো মানুষ নেই। সারাদিন টিউশনি করে চাকরিতে যায় এবং বাড়ি ফিরে ক্লান্ত হয়ে তখন আর বাড়ির কাজ বাজগুলো এবং নিজের জন্য রান্না করতেও ভালো লাগে না। ছেলেমেয়েরা থাকে অনেক দূরে পড়াশোনা করতে, তারা মাঝে সাঝে আসে, এলেও তারা ফিরে যায়। এখানে মধুসূদনকে দেখবে কে? তাই গ্রামের কিছু লোকজন এবং মধুসূদনের বন্ধুবাসরা সবাই বলতে থাকে যে তুই একটা বিয়ে থা করে ফেল, দেখবি তোর সেবা করবে, সে তোকে অন্তত পক্ষে দুবেলা দুমুঠো ভাতটা তো ফুটিয়ে দেবে এবং তোর এই বয়সের সঙ্গী একটা হয়েও যাবে। আরও অনেকে অনেক কথা বলে। সে যাই হোক, মধুসূদন ওদের কথা কান দেয় না। আর ও বলে ছেলেমেয়েরা কি ভাববে, ওরা এত বড় হয়েছে, আমার এত বয়সে এসব করা কি ঠিক হবে? তখন বন্ধুবাসরা সব বলে, হ্যাঁ, ছেলেমেয়েরা তো বড় হয়েছে বলে তো বলছি, যুক্তি দিচ্ছি, যাতে করে ওরাও বুঝতে পারবে যে ওদের বাবার কেউ তো অন্তত সঙ্গী হয়েছে এই এত বয়সে এসেও, এবং ওদের বাবার সেবা করবে, দুবেলা দুমুঠো ভাত রান্নাবান্না করেও দেবে, এবং ওরা এক নতুন মাও পাবে। এতে ওদের অনেক ভালো হবে। দেখবি ওরা তো অত দূরে পড়ে আছে তোর থেকে, কই একবার তো তেমন ভাবছে না যে তুই একা একা আছিস। সে যাই হোক, ওরা তো নানান কথা বলতে থাকে। মধুসূদন ওদের কথা কোনো পাত্তা দেয় না, এক কানে শুনে এক কানে বের করে দেয়। এইভাবে চলতে চলতে 1 বছর গড়িয়ে গেল। সত্যিই এবার খুব কষ্ট হচ্ছে মধুসূদনের। তার স্ত্রীর মায়া ত্যাগ করে উঠতে পারছে না, তাই সে আর কোনো অন্য কারোর কথা ভাবতেই পারছে না যে সে বিয়ে থা করবে। এত বয়সেও বা তাকে কে বিয়ে করবে? অবশ্য চাকরি করে, এত বয়সে এসে ও একটা পাত্রীর সন্ধান অবশ্যই পাবে। ওদের এক আত্মীয় জানায় আর বলে যদি মধুসূদন যদি রাজি থাকে তাহলে তাকে তার জন্য এক পাত্রীর সন্ধান করে দেবে। এত বুড়ো বয়সে এসেও জীবনসঙ্গী পাবে, কেননা এর বড় কারণ হলো ও চাকরি বাকরি করে আর ওর এখন অনেক টাকা পয়সা আছে। তাই মধুসূদন হঠাৎই একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ছেলেমেয়েরা খবর পেয়েও আসতে পারবে কি করে? ওরা তো থাকে দেশের বাইরে বিদেশে, ওদের আসতে সময় লাগবে, আর ওদের তখন এক্সাম চলছিল। তাই ওরা খবর পাঠায় তাদের বাবা যেন ডাক্তার
ডাক্তার দেখায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তাদের আসতে আরও বেশ কিছুদিন দেরি হয়ে যাবে। এসব শুনে মধুসূদন দুঃখ পায়। সত্যিই সে ভাবে এত বয়সে এসে সবার জন্য সবটা করেও সে কিছুই পেল না। সে দুঃখ কষ্ট পায় এবং অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। তাকে দেখবার মতো লোকজন নেই। গ্রামের লোকেরা এসে ডাক্তার আনিয়ে তার চিকিৎসা করায় এবং ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। গ্রামের লোকেরা মধুসূদনের আত্মীয়দের ডেকে এক পাত্রীর ব্যবস্থা করায় এবং দিনক্ষণ দেখে মধুসূদনের বিয়ের ব্যবস্থা করে। মধুসূদন অনেক পরে রাজি হয় এবং এত বুড়ো বয়সে সেও বিয়ে করতে রাজি হয় শুধুমাত্র নিজের সেবা যত্ন পাওয়ার জন্য। যাই হোক, মধুসূদনের ছেলেমেয়েরা বিদেশ থেকে বাড়ি ফেরে বাড়ি এসে দেখে তাদের বাবা বিয়ে করে এক মহিলাকে তাদের বাড়িতে আনছে এবং তারা সেটা দেখে খুবই হতভম্ব হয়ে যায়। ওদের মধ্যে অনেক কথা আলোচনা হয় এবং কথা কাটাকাটিও হয়। তারপর গ্রামের লোকের কথা এবং আত্মীয়দের কথায় তারাও রাজি হয়, কেননা সত্যিই তো তারা থাকে দূরে। এখানে ওদের বাবার কিছু হলে কে দেখাশোনা করবে? তাই তারা সবটা মেনে নেয় এবং তাদের এত বুড়ো বয়সের বাবার দ্বিতীয় বিয়েটা মেনে নেয়। অবশেষে নতুন মাকে তারা তাদের মা হিসেবে স্বীকৃতি দেয়। আচ্ছা বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।